আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। এদিকে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান। এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার। এবং সর্বশেষ, আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেন কোরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময় জায়নিজ সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, গত 18 মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত 41টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে হামাস ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরায়েলের দিকে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। উল্লেখ্য, ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইয়েমেন বারবার ইসরায়েল বিরোধী অভিযান অংশ নিচ্ছে। এদিকে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। একই সঙ্গে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী সময়ে শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসাবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলে হুঁশিয়ারি করেন। বিবিসি ভেরিফায়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজায় প্রায় 55% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণ থেকে যাবে। এদিকে খুব শীঘ্রই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কোনো বিকল্প নেই। দ্রুত উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে অঞ্চলে স্থায়ী শান্তির একটি জানালা উন্মুক্ত হয়েছে। শনিবার ইস্তাম্বুলে এক গণ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেন। এরদোগান বলেন, হামাস আগেও বহুবার যেমন করেছে, এবারও শান্তির প্রতি তাদের প্রস্তুতি দেখিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি। যুদ্ধবিরতি পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন, সব পক্ষ যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে, তাহলে রক্তপাত থামানো ও শান্তি প্রতিষ্ঠা করা সম্পূর্ণ সম্ভব। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল গাজা।
তিনি আরও জানান, আঙ্কারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানায়। এরদোগান বলেন, তুরস্ক গাজায় গণহত্যা বন্ধে নিবিড়ভাবে কাজ করছে এবং মানবিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রে নিজেদের সম্পদ সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে। জাতিসংঘে আঙ্কারা গাজার শিশুদের দুর্ভোগের চিত্রসহ তুলে ধরেছে বলে তিনি জানান। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছে। তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তুরস্ক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা যাত্রীদের দেশে আনছে। উল্লেখ্য, ইসরায়েলের পররাষ্ট্র অধিদপ্তর জানিয়েছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক ৪৪৩ জনকে ধরে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার। রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসাবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাট্রুশেভ। সংবাদ মাধ্যম রাশিয়া এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাট্রুশেভ বলেন, শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন, পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবে জানেন যে আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন, অনেকে বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু তা সঠিক নয়। আমাদের সেনাবাহিনীও আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সক্ষম। তবে পাট্রুশেভ সতর্ক করে বলেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, এটি ছাড়া শুধু সামরিক বাহিনীর উপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে। এবং সর্বশেষ, আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আজ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এতে সরাসরি ভোট দেবে না দেশটির জনগণ। এরই মাঝে তাদের ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ। মোট ২১০ আসনের পার্লামেন্টের ২/৩ সদস্যকে বেছে নেবে এই পরিষদ। তবে বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ১৩ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর ১০ মাস আগে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। ওই ঘটনার পর প্রথমবারের মতো দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। তবে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে ভোটারদের বড় অংশ। গত মার্চ মাসে সিরিয়ায় একটি সাংবিধানিক ঘোষণা জারি করা হয়। এতে আল শারার নেতৃত্বাধীন সরকার কিভাবে চলছে তার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। ঘোষণায় ইসলামী আইনকে গুরুত্ব দেওয়া হয়, তবে নারীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু সমালোচকদের আশঙ্কা, এতে করে এইচটিএস ও অন্যান্য কঠোরপন্থীদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে।